আচ্ছা, আমরা যে বিভীষণকে ঘরের শত্রু বলি, কেন বিভীষণকে ঘরের শত্রু বলা হয় সে বিষয়ে জানব। সত্যিই কি বিভীষণ ঘরের শত্রু ছিলেন? চলুন জেনে নিই। রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ খল চরিত্র রাবণ। রাবণের ছোট ভাই হল বিভীষণ। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, বিশ্রভা মুনির ৩ ছেলে। তাদের এক ছোট্ট বোনও ছিল, তার নাম শূর্পণখা। তাদের মা কৈকেয়ী ছিলেন সুমালী রাক্ষসের মেয়ে। কৈকেয়ীর আর এক নাম নিকষা। সুমালী নিজে তার মেয়ে নিকষাকে বিশ্রবা মুনির কাছে পাঠিয়েছিলেন। কারণটি অবশ্য তেমন মহৎ কিছু ছিল না। সুমালীরা ৩ ভাই, মাল্যবান, সুমালী ও মালী। ৩ জন মিলে একবার সুমেরু পর্বতে কঠোর তপস্যা শুরু করে দেয়। তাদের সে তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা। খুশি হয়ে ৩ ভাইকে বলেন, তোমাদের ৩ জনকে আমি বরদান করব। তাই ৩ ভাইকে বর দেন, তারা হবে অজেয়, শত্রুহন্তা ও চিরজীবী। মানুষ হোক বা রাক্ষস, এক জীবনে আর কি লাগে। ব্রহ্মার দেয়া এই বর পেয়ে ৩ ভাই প্রচণ্ড খুশি হয়ে গেল। ৩ ভাই ৩ জনের প্রচণ্ড অনুরক্ত ছিল। বর পাওয়ার খুশিতে তারা সমস্ত জগৎ জুড়ে মারাত্মক উৎপাত শুরু করে দেয়। ধীরে ধীরে তাদের উপর বিরক্ত হয়ে ওঠে জনপদের প্রায় সকলে। শেষে অতিষ্ঠ হয়ে দেবতা আর ঋষিরা মিলে বিষ্ণুর কাছে গিয়ে এর প্রতিকার চান। বিষ্ণু তখন ৩ ভাইকে দমন করতে এগিয়ে আসেন। বিষ্ণুর হাতে মৃত্যু হয় মালির। মাল্যবান আর সুমালী তাদের গোটা দলবল আর আত্মীয় স্বজন নিয়ে পাড়ি জমায় পাতালপুরীতে বিষ্ণুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এরই মধ্যে তারা বিশ্বকর্মাকে দিয়ে ত্রিকূট পর্বতে লঙ্কাপুরী নির্মাণ করিয়ে নেন। তারা চলে গেলে বিশ্রবা মুনির পরামর্শে কুবের সেখানে বসতি স্থাপন করে। কুবেরও ছিলেন বিশ্রবা মুনির আরেক ছেলে। ব্রহ্মার বরে তিনি ধন সম্পদে ফুলে ফেঁপে ওঠেন। তার হাতে লঙ্কাপুরী ভীষণ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনার অনেক দিন পরে একবার সুমেলি পাতাল থেকে মর্তলোকে আসেন ঘুরতে। ঘুরতে ঘুরতে সে গেল লঙ্কাপুরীতে। সেখানে গিয়ে কুবেরের ঐশ্বর্য আর লঙ্কাপুরীর জাঁকজমক দেখেই তার রীতিমতো চোখ কপালে উঠে যায়। ঈর্ষান্বিত হয়ে পড়ে। ঈর্ষায় জ্বলে পুড়ে যেন ছাই হয়ে যাচ্ছিল সুমালী। যে করেই হোক আবার লঙ্কাপুরীর দখল তাকে পেতেই হবে, সেই ভাবনা সারাক্ষণ মাথায় ঘুরপাক খায় তার। সাথে প্রতিশোধের ব্যাপারটা তো আছেই। তখনই তার মাথায় আসে আরেক ফন্দি। বিশ্রবা মুনির সাথে নিজের মেয়েকে বিয়ে দিতে হবে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে কুবেরের মতো ধন কুবের আর ক্ষমতাধর সন্তানও পাওয়া যাবে। আবার হাতছাড়া হয়ে যাওয়া লঙ্কাপুরীও ফের দখলে আনা যাবে। যেমনি ভাবা তেমনি কাজ। সেই উদ্দেশ্য হাসিল করতে রাক্ষসী মেয়ে নিকষাকে সে পাঠিয়ে দেন বিশ্রবা মুনির কাছে। বিশ্রবা মুনি তখন তপোবনে তপস্যা করছিলেন। নিকষা তার কাছে গিয়ে মাটিতে বসে পড়ল। মাথা নিচু করে মাটিতে আঙুল দিয়ে এলোমেলো দাগ টানতে লাগলো সে। নিকষার আসার কিছুক্ষণের মধ্যেই মনোযোগে বিঘ্ন ঘটল বিশ্রবা মুনির। চোখ খুলতেই তিনি দেখতে পেলেন নিকষাকে। তপস্যা থামিয়ে তাকে তপোবনে আসার কারণ জিজ্ঞাসা করলেন। নিকষা তার পরিচয় মুনিকে বললেও এখানে আসার কারণ জানালো না। উল্টো তার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিল। বলল, পারলে যেন সে তপোবনে সেই কারণ জেনে নেয়। তৎক্ষণাৎ আবার ধ্যানে বসে যান বিশ্রবা মুনি। ধ্যান করতে করতে মুনি দিব্য চোখে দেখতে পেলেন নিকষা তার সাথে তার প্রণয়ের সম্পর্ক স্থাপন করতে পাতালপুরী থেকে মর্তলোকে চলে এসেছে।
তবে আর উদ্দেশ্য খুব একটা ভালো কিছু নয়। কিন্তু তারপরেও নিকষা এত কষ্ট করে এতদূর এসেছে ভেবে নিকষার বাসনা তিনি পূরণ করলেন। কিন্তু তার আগেই জানিয়ে দিলেন, এমনিতে নিকষা সকাল সকাল এসেছে, তার উপর মুনির ধ্যানও ভাঙিয়েছে। মুনি জানতে পারলেন তিনি রাক্ষস কন্যা, কাজেই তাদের সন্তানরা হবে রাক্ষস, খুবই খারাপ স্বভাবের রাক্ষস। তখন নিকষা অনেক অনুনয় বিনয় করে বিশ্রবা মনের মন গলানোর চেষ্টা করে। শত হোক মা তো, নিজের সন্তানরা খারাপ স্বভাবের রাক্ষস হবে একথা সে কিভাবে সহ্য করবে। শেষমেশ খানিকটা নরম হয়ে অভিশাপ কিছুটা কমিয়ে দেন বিশ্রবা মনি। জানান, নিকষার ছোট ছেলে রাক্ষস হলেও ভালো স্বভাবের রাক্ষস হবে, ভীষণ ধার্মিক হবে। নিকষার এই ধার্মিক রাক্ষস ছোট ছেলেটির নামই হলো বিভীষণ। এর অনেক দিন পরের কথা। রাম, লক্ষ্মণ, সীতা তখন বনবাসে ছিলেন। রাবণ ও বনজামাই বিদ্যুজ্জহব্যকে মেরে ফেলার পর তার বোন শূর্পণখাকে সেই বনেই থাকতে দিয়েছিল। সেখানেই রামের দেখা পায় শূর্পণখা। রামের প্রেমে হাবুডুবু খেয়ে সোজা গিয়ে তাকে প্রেম নিবেদন করে বসলো বেচারি। খালি রামই না, লক্ষ্মণও তাকে ফিরিয়ে দেয়। রেগে মেগে শূর্পণখা গিয়ে সীতাকে খেয়ে ফেলতে উদ্যত হয়। তখন রামের আদেশে লক্ষ্মণ গিয়ে শূর্পণখার নাক কেটে ফেলে। সেই নাক কাটার বদলা নিতে রাবণ সীতাকে তুলে নিয়ে গেল তার লঙ্কাপুরীতে। আর এই ঘটনা থেকেই রাম রাবণের যুদ্ধের সূত্রপাত ঘটে। রাবণের এই সীতাকে তুলে নিয়ে আসার ব্যাপারটি মোটেই সমর্থন করেননি তার ছোট ভাই বিভীষণ। সে বারংবার বুঝিয়েছে, শুনিয়েছে, সীতাকে ফেরত পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু রাবণ তার কথা তো শোনেনি। উল্টো বিভীষণ যতবার এই প্রসঙ্গে কথা বলতে এসেছে ততবার তাকে ভৎসনা করে তাড়িয়ে দিয়েছে। শুধু বিভীষণ নয়, সীতাহরণ মেনে নিতে পারেননি রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ। তবে শেষ পর্যন্ত কুম্ভকর্ণের কাছে তার পরিবারই বড় হয়ে ওঠে, আর তাই সে রাবণের কাছকে সমর্থন না করলেও তার পক্ষ নিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ করে। বিভীষণ কিন্তু তা করেননি। সে তার পরিবারকে ত্যাগ করে হলেও রামের পক্ষে যোগ দেয়। রাক্ষস রাজ্যের নানা গোপন কথা, গোপন তথ্য ফাঁস করে দিয়ে রামকে যুদ্ধে জয়ী হতে সহায়তা করে। শুধু তাই নয়, সে এমনকি নিজে রাক্ষস হয়েও রামের পক্ষ নিয়ে রাক্ষসদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করে। এভাবে রামের পক্ষ নিয়ে বিভীষণ হয়তো ন্যায়ের পক্ষে থেকেছে, ধর্মের পক্ষ নিয়েছে, কিন্তু আপন পরিবারের সাথে শত্রুর মতো আচরণ করে সে পেয়েছে বিশ্বাসঘাতকের পদবি। তারই ফলশ্রুতিতে আপন পরিবারের কেউ শত্রুর মতো আচরণ করলে বা নিজের পক্ষের কেউ বিরোধী পক্ষের হয়ে কাজ করলে তাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ। কিন্তু সত্যিই কি বিভীষণ ঘরের শত্রু ছিলেন? বিভীষণের হাত ধরে রাম যে যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং রাবণ ও অন্যান্য রাক্ষসগণ যে মুক্তি পেলেন তাদের অভিশাপ থেকে, তাহলে এর দিকে বিচার করলে দেখা যায় বিভীষণ কখনই ঘরের শত্রু ছিলেন না। তিনি চেয়েছিলেন তার বংশ যাতে অভিশাপ থেকে মুক্তি পান। নমস্কার, হরে কৃষ্ণ।